আমাদের গ্রাম থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে বউঘাটা ছদ্মনাম এবং এই বউঘাটা নামক এলাকায় একটা ছোট বিল ছিল। তখন বর্ষাকাল হওয়ায় বিলটি ছিল পানিতে পরিপূর্ণ। বিলটির পূর্ব পাশে ছিল শ্মশান, পশ্চিম পাশে ছিল কবরস্থান। সেই বিলের মাঝখানে বাঁশের তৈরি পানা বা নেট বা জাল দ্বারা বাঁধ দিয়ে বাঁধের মধ্যে মাছ চাষ করতাম। মাছ যাতে চুরি না হয় সেজন্য বাঁধটি পাহারা দেবার জন্য প্রতিদিন 2 থেকে 3 জন লোক পাঠানো হতো। বাঁধটির দক্ষিণ পাশে পানির ওপর একটি টং বা ভাওর বানানো হতো যাতে সেখান থেকে বাঁধটিকে পাহারা দেয়া যায়। অবশেষে এক রাতে পাঠানো হলো আমাকে এবং আমার চাচাতো ভাই নজর আলী, এটিও ছদ্মনাম, তাকে বাঁধটি পাহারা দেবার জন্য। আমি এবং নজর আলী খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরপরই বাঁধটির পাহারা দেবার উদ্দেশ্যে গ্রামের নির্জন মেঠো পথ দিয়ে যাত্রা শুরু করি। যাত্রা শুরুর প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার যাবার পর পেছন থেকে সাদা জুব্বা পরা একজন বৃদ্ধ আমাদের ডেকে বলেন, তোমরা ওদিকে যেও না, তোমাদের অনেক বড় ক্ষতি হবে। বৃদ্ধ লোকটির কথায় পাত্তা না দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হই। 20 থেকে 30 মিনিট হাঁটার পর আমরা বিলের পাড়ে পৌঁছাই। বিলের পাড়ে আমাদের একটা ছোট নৌকা ছিল যেটাতে করে আমরা বাঁধটির কাছে পৌঁছাই। তারপর বাঁধটির দক্ষিণ পাশে থাকা টং বা ভাওরের ওপর বসে আমরা দুজন কিছুক্ষণ আড্ডা দেবার পর ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক 1টার সময় একটা মেয়ের কণ্ঠের আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়। চাঁদের আবছা আলোতে আমরা দেখতে পেলাম শ্মশান বরাবর একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যার কোলে একটি বাচ্চা। সেই মেয়েটি আমাদের উদ্দেশ্য করে বলছিল, আমাকে পাড়ে নিয়ে যা। তখন নজর আলী মেয়েটিকে বলল, কে কে আপনি? মেয়েটি বলল, আপনারা আমাকে চিনবেন না, বিলের ওপারে আমার বাড়ি। তখন আমরা কোনো কিছু না ভেবে মেয়েটিকে ওপারে পৌঁছে দেবার জন্য শ্মশান পাড়ে পৌঁছাই এবং সেখান থেকে মেয়েটিকে নৌকায় নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেই। মেয়েটি নৌকার ছাউনির মধ্যে বসেছিল। আমি সামনে থেকে এবং নজর আলী পেছন থেকে বৈঠা দিয়ে নৌকা চালাচ্ছিলাম। নৌকা চালানোর একটা পর্যায়ে আমরা অনুভব করলাম নৌকাটি ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। একসময় নৌকাটি এতটাই ভারী হয়ে গেল যে আমরা আমাদের সর্বশক্তি দিয়েও বৈঠা চালানোর পরেও নৌকাটি একটুও এগোচ্ছিল না। এমন সময় নজর আলী শুনতে পায় নৌকার ছাউনির মধ্য থেকে কেমন একটা হাড় চেবানোর শব্দ আসছে। বিষয়টি বোঝার জন্য নজর আলী যখন ছাউনির কাছে যায় তখন সে যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে সেই মেয়েটি তার কোলে থাকা বাচ্চার হাতের আঙুল ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। নজর আলীর দিকে চোখ পড়তেই মেয়েটি সেই বাচ্চার আরেকটি আঙুল খেতে থাকে এবং সে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এই ঘটনাটি নজর আলী আর সহ্য করতে না পেরে নৌকা থেকে পানিতে লাফ দেয় এবং সে আমাকে বলে, জীবন বাঁচাতে চাইলে পানিতে লাফ দাও। তার কথা শুনে আমি পানিতে লাফ দেই এবং সাঁতরাতে থাকি। হাঁটু পানিতে আসার পর আমরা দিক বিদিক হয়ে দৌড়াতে থাকি। কিছু দূর যাওয়ার পর আমি চারিদিকে তাকিয়ে দেখি নজর আলী নেই। তারপর হঠাৎ আমি শুনতে পেলাম একটা নারী কণ্ঠ চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। চিৎকার শোনার পর চাঁদের আবছা আলোতে আমি দেখতে পেলাম আমার থেকে হাত পিশেক দূরে একটা অবয়ব মাঝ বয়সী একটা মেয়েকে বটগাছের ডালের সাথে ঝুলিয়ে জোরপূর্বক ফাঁসি দেওয়ার চেষ্টা করছে। মেয়েটিকে বাঁচানোর জন্য যতক্ষণে আমি মেয়েটির কাছে পৌঁছাই ততক্ষণে মেয়েটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। যখন আমি মেয়েটির মুখের দিকে তাকাই তখন আমি দেখতে পাই মেয়েটি আর কেউ নয়, মেয়েটি সেই যাকে আমরা নৌকায় করে পার করছিলাম। এই দৃশ্য দেখে আমার সমস্ত শরীর ভয়ে কাঁপতে থাকে। আমি চিৎকার দিয়ে যে সাহায্য চাইব সেই শক্তিটুকু আমার ছিল না। আমি মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছিলাম না। ঠিক তখনই সেই অবয়বটি একটা ভয়ানক পৈশাচিক হাসি দেয় এবং বলতে থাকে, তোকে এবার কে বাঁচাবে? একে তো
মেয়েটির ঝুলন্ত লাশ, অপরদিকে অবয়বটির ভয়ঙ্কর পৈশাচিক হাসি। আমি বুঝে উঠতে পারছিলাম না কি করব। সূরা কালাম যা জানতাম পড়তে শুরু করলাম, কিন্তু ভয়ের কারণে কিছুই ঠিক হচ্ছিল না। অবশেষে নিজেকে বাঁচানোর জন্য দিক বিদিক হয়ে দৌড়াতে শুরু করলাম। দৌড়ানোর একটা পর্যায়ে কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যাই। তারপরে আমার আর কোনো কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফেরে আমি নিজেকে আবিষ্কার করি বিছানায়। আমি আমার বাবাকে ডেকে বলি, আমি কিভাবে এখানে এলাম? তখন বাবা বলতে শুরু করেন, সকাল হয়ে যাবার পরেও যখন তোমরা বাড়ি ফিরছিলে না, তখন আমি এবং গ্রামের কয়েকজন মিলে তোমাদের খুঁজতে বের হই। অনেক খোঁজাখুঁজির পর শ্মশান পারে নজর আলীকে পাওয়া যায় এবং তোমাকে পাওয়া যায় শ্মশান থেকে আরেকটু দূরে, ওই ছালে কাটার কাছে। তোমার সাথে কি হয়েছিল বলো তো? তখন আমি বাবাকে সবকিছু বলি। বাবাকে নজর আলীর কথা জিজ্ঞেস করতেই তিনি বললেন, নজর আলীর এখনো জ্ঞান ফেরেনি। নজর আলীর জ্ঞান ফেরে সেদিন বিকেলে। জ্ঞান ফেরার খবর পাওয়া মাত্রই আমি নজর আলীর কাছে যাই কি ঘটেছিল তার সাথে তা শোনার জন্য। তখন নজর আলী আমাকে নৌকার ছাউনির মধ্যে ঘটে যাওয়া ঘটনাটির বর্ণনা করে, যা আপনারা ইতোমধ্যে সুর খোঁজ করছিলেন। আর তাই বিভিন্ন জায়গায় তিনি সিভি দিচ্ছিলেন, কিন্তু তার কোথাও কোনো ধরনের চাকরি হচ্ছিল না। অবশেষে তার একটা চাকরির অফার আসলো। চাকরিটা বেশ পছন্দ হলো তার। কাজটা ছিল বাসা থেকে বেশ খানিকটা দূরে একটা জঙ্গলে। তার কাজটা ছিল টাওয়ারের ওপরে বসে দূরবীন দিয়ে জঙ্গলের চারপাশটা নজর রাখতে হবে। টাওয়ারের ওপরে একটি রুম ছিল, তাকে ওই রুমেই থাকতে হতো এবং তিনি একটা বিশেষ রেডিও ব্যবহার করতেন। রেডিওটা এমন যে দূরের মানুষের সাথেও যোগাযোগ করা যায়, আর তার সেই রেডিও দিয়ে তিনি অন্য সহকর্মীদের সাথে যোগাযোগ করতে পারতেন এবং এই কারণেই তাকে ওটা দেয়া হয়েছিল। আত্মরক্ষার জন্য তার একটা এয়ার গান ছিল। সে বেশ খুশি হলো, কারণ তার জঙ্গল বেশ পছন্দ হয়েছিল এবং তারপর সৌভাগ্যবশত চাকরিটা হয়েও গিয়েছিল। এবার তিনি সকালবেলা তার কর্মস্থলে চলে গেলেন। তাকে একজন সহকর্মী সব কাজ বুঝিয়ে দিলেন। দুপুরবেলা তিনি তার কাজ শুরু করলেন। প্রথমে তার সবকিছু ভালোই লাগছিল। তিনি বাইনোকুলার দিয়ে এদিক ওদিক দেখা শুরু করলেন। ফোনের ক্যামেরা ভালো ছিল না, তাই তিনি ভাবলেন প্রথম মাসের বেতন পেলেই একটা ভালো ক্যামেরা কিনবেন। তারপর বিকেলটাও ভালো কাটল। সমস্যা হলো সন্ধ্যার পর থেকে তার সবকিছুই কেমন অস্বাভাবিক লাগতে শুরু করলো। তার চারিদিকে নীরব নিস্তব্ধ হতে থাকে। দিনের বেলার উপভোগযোগ্য পরিবেশ তার কাছে এখন ভয়ের কারণ হয়ে ওঠে। তারপরে তিনি রুমের ভেতরে ঢুকে গেলেন। তার রুমের ভেতরে অনেকগুলো বই ছিল। তিনি বই পড়তে শুরু করলেন, কারণ তিনি সময় কাটানোর আর কোনো উপায় পাচ্ছিলেন না। তিনি একটা বই নিয়ে বইয়ের শেষ পাতায় একটা কাগজ দেখতে পেলেন। তিনি বেশ কৌতূহল নিয়ে ওই কাগজে কি লেখা আছে তা পড়তে লাগলেন। পড়ে তিনি বেশ অবাক হলেন। ওখানে 5টা নিয়ম কেউ যেন কলম দিয়ে লিখে রেখেছে। নিয়মগুলো হলো, ওখানে লেখা ছিল ঠিক এভাবে: প্রথম নির্দেশ, এখানে থাকতে হলে রাতে কোনোভাবেই লাইট বন্ধ করা যাবে না। দ্বিতীয় নির্দেশ, রাত 2টা-3টার মধ্যে রেডিওতে যাই বলুক না কেন তার কোনো উত্তর দেয়া যাবে না। তৃতীয় নির্দেশ, যাই হয়ে যাক না কেন টাওয়ার থেকে নিচে নামা যাবে না। চতুর্থ নির্দেশ, বাইরে বের হয়ে যদি অস্বাভাবিক কিছু চোখে পড়ে তাহলে সার্ভিস এয়ার গান দিয়ে ওপরের দিকে 3টা ফায়ার করতে হবে। পঞ্চম ও শেষ নির্দেশ হলো, ফায়ার করার পর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতে হবে। তারপর চারপাশে যাচাই না করে কিছুতেই ঘরের দরজা খোলা যাবে না। তিনি প্রথমে বিষয়টা পাত্তা দিলেন না। ভাবলেন আজ তার চাকরিতে প্রথম দিন, কোনো সহকর্মী ভয় দেখানোর জন্য হয়তো এসব কিছু লিখে রেখেছে। তিনি বেশ সাহসী মানুষ ছিলেন। রাত 8টা থেকে 11টা পর্যন্ত তিনি টানা 3 ঘন্টা বই পড়ে সময় কাটিয়ে দিলেন। আর রাতের বেলা পরিবেশটা তার কাছে বেশ ভয়ানক লাগতে শুরু করছিল। যদিও তিনি অফিস থেকে দেওয়া খাবারটাই খেয়ে নিলেন।
সন্ধ্যার আগেই যারা জঙ্গল পাহারা দিত তাদের খাবার টাওয়ারে রেখে আসা হতো। তিনি খাবার খেয়ে রুমের লাইট বন্ধ করে শুয়েছিলেন। আর রাতের বেলায় তেমন কোনো কাজ না থাকায় শুয়ে থাকার সুযোগ বেশ ভালোই ছিল। আর তাদের হেড অফিস বেশ খানিকটা দূরে ছিল। যদি তাকে কোনো প্রয়োজন হয় তাহলে ওই রেডিওর মাধ্যমে জানানো হবে। তারপর সেখানে যা বলার তাকে বলা হবে। আর তার উপর বেশ কড়া একটা নির্দেশ ছিল, যদি সে বনে কোনো সমস্যা দেখে বা বনে কোনো আগুন লাগে তাহলে সাথে সাথে হেড অফিসে ফোন দিয়ে সেটা জানাতে হবে। তার উপর তাকে মাঝে মাঝেই বাইনোকুলার দিয়ে চারপাশ পর্যবেক্ষণ করার নির্দেশও দেওয়া হয়েছিল। মূল সমস্যা রাত 12:30 থেকে তার সাথে ঘটা শুরু হয়। তিনি তার রুমের ভেতরে অন্য কারো উপস্থিতি অনুভব করতে শুরু করলেন। তার মানে তার মনে হচ্ছিল তার ঘরে তিনি একা নন, অন্য একজন আছে যিনি নিঃশ্বাস নিচ্ছে। তারপর তিনি যা দেখলেন তা দেখে তিনি বেশ ভয় পেয়ে গেলেন। তিনি তার ঘরে বেশ কালো ও লম্বা একটি ছায়ামূর্তি দেখতে পান। আর তারপর তার প্রথম নির্দেশের কথা মনে পড়ে যায়। সেখানে লেখা ছিল রাতে কোনোভাবেই রুমের লাইট অফ করা যাবে না। তারপর তিনি রুমের লাইট জ্বালিয়ে দেন। তিনি জানালাটা কোনো একটা কারণে খুলেছিলেন। তিনি সেখানে ধোয়ার মতো কিছু একটা দেখে বেশ ভয় পান। আর তারপরে তিনি বিষয়টা হেড অফিসে জানান। সেখান থেকে বলা হয়, আপনি প্রথম দিন কাজে জয়েন করেছেন, তাই হয়তো কোনো কিছু দেখে ভয় পেয়েছেন। তবুও আমরা বিষয়টা দেখছি। এবার আসল সমস্যা শুরু হলো। রাত তখন 2টা। তিনি স্পষ্ট শুনতে পাচ্ছিলেন কেউ যেন তার রেডিওতে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, তাকে কিছু একটা বলছে। কিন্তু সমস্যা হলো তার সাথে রেডিওর ওই পার থেকে একটা অন্যরকম ভাষায় কথা আসছিল। তিনি বুঝতে পারছিলেন না তাকে কি বলা হচ্ছে। তিনি ওই ভাষাটা বুঝতে পারেন রাত 2:15। তিনি শুনতে পেলেন ওই পার থেকে তাকে বলছে, দয়া করে আমাকে সাহায্য করুন। তিনি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছিলেন, উত্তর দিবেন নাকি চুপ করে থাকবেন। কারণ তার কাগজে লেখা দ্বিতীয় নির্দেশনার কথা মনে পড়ে যায়। সেখানে স্পষ্ট লেখা ছিল রাত 2টা থেকে 3টার মধ্যে রেডিওতে যাই বলুক না কেন কোনো উত্তর দেয়া যাবে না। তারপর তিনি বেশ কিছুক্ষণ চুপ করেছিলেন। এরপর তিনি দেখলেন রেডিওতে আর কোনো শব্দ হচ্ছে না। কিছুক্ষণ পর আবার একই শব্দ হচ্ছে, আমি বেশ আহত, আমাকে দয়া করে সাহায্য। এয়ারগান দিয়ে 3টা ফায়ার করতে হবে। তিনি তাই করলেন এবং ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। তারপর হেড অফিস থেকে তাকে বলা হলো, আপনার ফায়ারিং শুনতে পেয়েছি, আমরা লোক পাঠাচ্ছি, আপনি বের হবেন না। আর আসল সমস্যা শুরু হলো বেশ কিছুক্ষণ পর থেকে। হঠাৎ তিনি রুমের দরজায় কড়া নাড়ার আওয়াজ পেলেন। তাকে দরজার ওই পাশ থেকে কেউ বলছে, আমি এসে গেছি, আপনি দরজা খুলুন। তখন তিনি একটু অবাক হলেন। বলে রাখা ভালো, তাকে হেড অফিস থেকে জানানো হয়েছিল তাদের লোক আসতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে। তিনি ভেবেছিলেন কি করে 5-6 মিনিটের মধ্যে লোক চলে আসলো। তিনি দরজার ছিটকানিটা খুলে ফেলেছিলেন এবং শুধু দরজাটা খুলতে বাকি। তখনই তার রেডিওতে তাকে হেড অফিস থেকে কেউ বলছে, আপনি দরজা খুলবেন না, আমাদের লোক এখনো রাস্তাতে। তিনি শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে দরজা বন্ধ করার চেষ্টা করলেন। তিনি বাইরে থাকা ওই জিনিসটার শক্তির সাথে পেরে উঠছিলেন না, কিন্তু এক পর্যায়ে তিনি দরজা বন্ধ করতে সক্ষম হন। তারপর তিনি ভাবতে থাকেন, অফিসের লোক মনে হয় জানতো আমার সাথে এমনটা ঘটতে পারে, খারাপ কোনো কিছু। তারা অফিসের লোকের নাম করে আমাকে ডাকতে পারে, তাই অফিসের কেউই হয়তো আমাকে সাবধান করতে চেয়েছিল। আর তার মনে হয় সিসিটিভি ক্যামেরায় তারা দেখতে পেয়েছিল আমি দরজা খুলতে যাচ্ছি। তারপর তিনি ঘরের ভেতর দরজা বন্ধ করে বসেছিলেন। আর তিনি দরজা দেওয়ার পরেই বাইরে থেকে জিনিসটা জোরে জোরে চিৎকার করতে থাকে। সেই চিৎকারের শব্দ এত ভয়ানক ছিল যে ওই চিৎকারে তার বুক কেঁপে উঠেছিল। আর শুধু তাই নয়, তার মনে হচ্ছিল কে যেন তার ওই রুমের দরজায় অনবরত জোরে জোরে কিল, ঘুষি, লাথি মেরে যাচ্ছে। কিছুক্ষণ পর দরজার শব্দ বন্ধ হয়ে যায় আর তিনি একটু স্বস্তি বোধ করেন। এটা ভেবে যে
বাইরের ওইটা হয়তো চলে গেছে। তার কিছুক্ষণ পর তিনি নিচে একটা বাইকের আওয়াজ শুনতে পান। তিনি ভাবেন এবার হয়তো সত্যিই অফিসের লোক এসে গেছে, কিন্তু তিনি ভাবতেও পারেননি তার জন্য ভয়ানক কিছু অপেক্ষা করছে। এরপর তিনি নিচে বিশাল মারামারির আওয়াজ শুনতে পেলেন এবং ওই পঞ্চম নির্দেশের কথা তখন তার মনে পড়ে যায় এবং সেখানে বলা হয়েছিল ফায়ার করার পর কোনোভাবেই ঘর থেকে বের হওয়া যাবে না। তিনি ঘরের ভেতরেই ছিলেন। তিনি পরের দিন সকাল পর্যন্ত ওই টাওয়ারের উপরে ছিলেন। পরদিন তিনি নিচে নেমে এসে দেখলেন টাওয়ারের আশেপাশে ছোপ ছোপ রক্তের দাগ, আর অফিসের লোকরা আসার পথে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলের একটি গাছের সাথে ধাক্কা খেয়েছে এবং দেখছি না, অথচ নৌকা নিজে নিজে চলছে। আম্মু আর আমি ভীষণ ভয় পেয়ে যাই। আমরা সূরা পড়তে থাকি। কিছুক্ষণ পর আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ঘাটে পৌঁছাই। আমাদের মাথায় তখন একটাই প্রশ্ন, এবং সেটা হচ্ছে মাঝি কোথায় চলে গিয়েছিল, আর নৌকাটাই বা মাঝি ছাড়া চলছিল কিভাবে? আমরা বুঝতে পারলাম না। বাসায় ফিরে আব্বুকে সবকিছু বললাম। আব্বু বললেন ভালো কোনো কবিরাজের কাছে যেতে। আমরা দেরি না করে পরদিন সন্ধ্যায় একটি ভালো কবিরাজের সন্ধান পাই। কবিরাজ আমাদের দেখে বললেন, কি হয়েছে? আম্মু আব্বু কবিরাজকে সবকিছু খুলে বললেন। তখন কবিরাজ বললেন, আপনারা আমাকে 3 দিন সময় দেন, আর 3 দিন পরে মাগরিবের নামাজের সময় আসবেন। আমরা 3 দিন পার করি। কবিরাজ বললেন, আপনারা দুজন ভেতরে আসেন আর বাচ্চাটাকে বাইরে রেখে দেন। তখন আব্বু আম্মু ভেতরে যায় এবং তারপর 20 মিনিট পর বেরিয়ে আসে। কবিরাজ কিছু পানি পড়ায়, একটু তসবি দেয়। আমি তখনই বাসায় চলে আসি কবিরাজের কাছ থেকে। বাসায় এসে আম্মুকে বললাম, কি বলল কবিরাজ? আম্মু বললেন, আমরা যে নৌকায় উঠেছিলাম সেই নৌকার মাঝে ছিল একটা বদজিন। তোকে মারতে এসেছিল কিন্তু পারেনি, তাই কবিরাজ পানি পড়া আর তসবি দিয়েছে। কবিরাজ বলেছে তসবি কখনো না খুলতে, নইলে ওই বদজিন আবার তোকে ডেকে নিয়ে যাবে মারার জন্য। এই ঘটনার পর আর তেমন কিছু হয়নি আমার সাথে। 3 বছর পর আমাদের গ্রামে আবারও যেতে হয় নানুর বাসায়। আমার নানু আমাকে গ্রামের পুকুর পাড়ে দুপুরবেলায় যেতে নিষেধ করেছিলেন। আমি শখের বশে সেখানে চলে যাই। পুকুর পাড়ে গিয়ে দেখি ভেতরে কি আছে। বাঁধানো পুকুর এবং সেখানে যে সিঁড়িটা রয়েছে তার 4র্থ সিঁড়িতে আমি পা ডুবিয়ে বসে থাকি। আমার কেমন যেন ভালো লাগছিল না, শরীরটা কেমন যেন ভার ভার লাগছিল। আমার হাতে যে তসবিটি ছিল সেটাও খুঁজে পাচ্ছিলাম না। সেই দিন রাতে আমার নানির গলায় কে যেন ডাকছে আমাকে। আমার নানি মারা যাবার 4 বছর হয়ে গেছে, তারপরেও ডাকছে। কে ডাকছে? আমার গ্রামের বাসাটা ছিল 2 তলা। তখন কবিরাজ আমাদের ভেতরে আসতে বলে। আমরা ভেতরে গিয়ে তোকে অজ্ঞান অবস্থায় পাই। কবিরাজ বললেন, ওই বদজিনকে আমি তাড়িয়ে দিয়েছি। সে 7 দিন পর আর কোনো কিছু ঘটার সম্ভাবনা নেই। আমার বয়স যখন 3 বছর, তখন থেকেই আমরা চট্টগ্রামের দোহাজারি নামক একটা জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতাম। প্রায় 10 বছর এই এলাকায় ছিলাম, তবে বেশ কয়েকবার বাসা পাল্টানো হয়। আমরা নতুন বাসায় ওঠার কিছুদিন পরের ঘটনা যখন ঘটে তখন আমি ক্লাস 4-এ পড়ি। আমরা যে বাসায় থাকতাম সেটি ছিল একটি কলোনি টাইপের। পুরো কলোনিটা নতুন তৈরি করা হয়েছিল। আমাদের বাসার সামনে বড় উঠান ছিল। সেই উঠানে ছিল একটা শিমুল তুলার গাছ। এই গাছকে ঘিরে আমাদের সাথে ঘটে গেছে অনেক ঘটনা। গাছের সাথে লাগোয়া একটা দাওয়া ছিল। কাজ শেষ করে প্রতিদিন সন্ধ্যায় মহিলারা দাওয়ায় বসে গল্প করত, সাথে আমার মাও। তখন লোডশেডিং হতো খুব বেশি। তেমনি এক পূর্ণিমার সন্ধ্যায় মহিলাদের গল্পের আসর শেষ হওয়ার আগেই লোডশেডিং হয়। তাই সবাই যে যার ঘরে চলে যায় আলো জ্বালাতে। মাও গেল আলো জ্বালাতে। আমি তখন সেই তুলা গাছের দিকে পিঠ দিয়ে বসেছিলাম, আমার মায়ের জন্য অপেক্ষা করছিলাম। আমি তখন চুল খোলা রেখেই ছিলাম, আর আমার তখন কোমর অবধি লম্বা চুল ছিল। আমার মতো লম্বা চুল আশেপাশে কারোর ছিল না। হঠাৎ আমার চুল ধরে কেউ খুব জোরে টান দিল। আমি ব্যথায় কোঁকিয়ে উঠলাম। তখনই আমার মা এবং আশেপাশের কিছু মহিলা হাতে বাতি নিয়ে ছুটে এলো। আমি সবাইকে বললাম কেউ আমার চুল ধরে টান দিয়েছে। সবাই এদিক সেদিক দেখলো, কিন্তু কারো অস্তিত্ব পেল না। এই জায়গাটা ছিল এমন যে কেউ যদি তুলা গাছ পর্যন্ত বা তার পেছনে আসতে বা যেতে চায় তাহলে আমাদের সামনে দিয়েই তাকে যেতে হবে। পূর্ণিমার রাত হওয়ায় চারিদিকে জ্যোৎস্না ছিল। আমার সামনে দিয়ে কেউ চলে গেলে
আমার তাকে দেখার কথা, কিন্তু আমি কাউকে দেখতে পাইনি। খুব ব্যথা আর সাথে ভয়ও পেয়েছিলাম। পরের দিন সকালে সেই তুলা গাছের একটি ডালে আমার এক গাছে চুল পেঁচানো অবস্থায় সবাই দেখতে পায়। ঘটনা 2, আমার মা তখন 8 মাসের অন্তঃসত্ত্বা। আমাদের বাসার বাইরে টয়লেট ছিল। একদিন রাতে মায়ের হঠাৎ টয়লেট যাওয়ার প্রয়োজন হলে মা আমাকে ডেকে নিয়ে যান। আমি বাইরে দাঁড়িয়ে মায়ের জন্য অপেক্ষা করছিলাম। একটু পর মা বের হয়ে আসলেন। বাসায় যাওয়ার সময় মা শিমুল তুলার গাছটির দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন এবং হঠাৎ আমাকে নিয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। জিজ্ঞেস করলাম তারা এই গাছ সম্পর্কে কিছু জানে কিনা। সবাই না সূচক জবাব দিল এবং মাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। মা তখন বলল গতকাল রাতে তিনি তুলা গাছের নিচে একটা কালো অবয়ব দেখেছেন, যার চোখগুলো ছিল টকটকে লাল। তার ভাষ্যমতে সেই অবয়বকে দেখার পর থেকে তার পেটে থাকা আমার বোনের নড়াচড়া বন্ধ। এরপর একজন ভালো তান্ত্রিক এনে মায়ের ঝাড়ফুঁক করানো হয় এবং কিছুদিন পর সুস্থভাবে আমার বোনের জন্ম হয়। তবে তান্ত্রিক বলেছিলেন এই তুলা গাছে কিছু খারাপ জিন আছে, গাছটা দ্রুত কেটে ফেলতে হবে। ঘটনা 3, আমাদের যাদব নামের এক প্রতিবেশী ছিলেন। তিনি কিসের ব্যবসা করতেন সেই সম্পর্কে কখনো কাউকে বলতেন না, তবে তিনি প্রতিদিন অনেক রাতেই বাসায় ফিরতেন। দিনটি ছিল শনিবার। রাত প্রায় 1টার দিকে তিনি বাসায় ফিরছেন। রাতের খাবার শেষ করার পর হঠাৎ তার সিগারেট খাওয়ার ইচ্ছে হয়। যাদববাবু সিগারেট খাওয়ার জন্য ঘর থেকে বের হন এবং শিমুল তুলার গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট খেতে থাকেন। তিনি এই গাছ সম্পর্কে অবগত ছিলেন কিন্তু বিশ্বাস করতেন না। উনি সিগারেট খাওয়া শেষ করে যেই না ঘরে ফিরতে যাবেন, ঠিক তখনই তার মনে হলো তিনি সেই তুলা গাছের সাথে আটকে গেছেন। এমন অবস্থা যে তার মনে হচ্ছে কেউ তাকে গাছের সাথে বেঁধে ফেলেছে। তিনি চিৎকার করছেন কিন্তু কেউ তার ডাক শুনতে পাচ্ছে না। কিছুক্ষণ পর তিনি দেখতে পান তার সামনে আবছা এক নারী অবয়ব দাঁড়ানো। সেই অবয়বের চোখের জায়গায় যেন আগুন জ্বলছে। 1 হাত সমান লাল টকটকে জিহ্বা তার মুখ দিয়ে বেরিয়ে আছে। যাদববাবু নিজেকে আর সামলাতে পারলেন না, সেন্সলেস হয়ে যান। পরের দিন সকালে যাদববাবুকে পাওয়া যায় একটা আবর্জনার স্তূপে। পরে তাকে উদ্ধার করে জ্ঞান ফিরিয়ে আনা হয়। যাদববাবু নিজের মুখে সব ঘটনা খুলে বলেন। পরবর্তীতে তিনি সুস্থ হয়ে গেলেও মাঝে মাঝে স্বপ্নে সেই নারী অবয়বকে দেখতে পেতেন। এই সমস্ত ঘটনা আমাদের বাড়িওয়ালাকে বলা হলে তিনি কিছু হুজুর ডেকে নিয়ে এসে রিচুয়াল করেন এবং গাছটি কেটে ফেলেন। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। আমাদের দেশের বাসা হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া বড়হর গ্রামে। তো আমার জন্মের পরে আমি ছোট বাচ্চারা যেমন সাধারণত অনেক সুন্দর হয়, তেমন আমিও অনেক সুন্দর ছিলাম। তো ভাই আমরা হচ্ছে 3 বোন আর আমি একটা ছেলে, আমার আব্বু আম্মুর। তো আমার এলাকাটা একটু বর্ণনা দিয়ে দিই রাসেল ভাই। আমার যে দাদির বাসার পাশেই আমার একটা সম্পর্কের নানি হয়, তার বাসা ছিল। তো ওনার বাসা আর আমার বাসার মাঝে পিছনের সাইড দিয়ে একটা গলির মতো একটা রাস্তা ছিল। তো বাড়ির পিছনের সাইডে 2টা পুকুর ছিল আর একটা শিমুল গাছ ছিল, আর শিমুল গাছের পাশে একটা বাঁশের ঝাড়ের মতো ছিল। আমরা সচরাচর বাড়ির সামনে দিয়ে যাতায়াত করতাম, কিন্তু যখন আমরা ওই বাড়ির নানির বাসায় যেতাম তখন আমরা ওই বাড়ির পিছনের গলিটাই ব্যবহার করতাম, তাহলে অনেক কাছে হইতো বাসাটা। তো রাসেল ভাই, তো আমাকে সচরাচর আমার দাদি বেশি বাড়ির বাইরে নিয়ে যেতে দিত না, ছোট যখন ছিলাম তখন। তো একদিন আমার ওই নানি আমার আম্মুকে বলে যে তোমার ছেলেকে আমার বাসায় একটু নিয়ে আসো, আমি একটু দেখি, আমার বয়স হয়ে গেছে, আমি তো আর যাইতে পারি না, একটু নিচে তুমি যখন বাবুকে ওই বাসায় নিয়ে যাচ্ছিল তখন ওই ওকে একটা জিন দেখে ওর কোনো কারণে রাগ হওয়ার কারণে ওই বাচ্চাকে একটা চড় মারে, যার কারণে বাচ্চা জ্ঞান হারিয়ে ফেলছিল। তো এখন একটু ওকে দেখে শুনে রেখো, আর ও যেন ওকে যে বাসার বাইরে যেন বেশি না নিয়ে যাওয়া হয়। তো রাসেল ভাই, এটা শোনার পরে আমার দাদিরা খুব টেনশনে পড়লো, আমাকে আর বেশি আমার বাইরে নিয়ে যেতে দিত না। আমার বোনেরা আমাকে কোলে করে বাইরে নিয়ে যেতে চাইতো হাঁটাহাঁটি করার জন্য, তাও নিষেধ করে দিল। আমার আব্বু আসলো বাসায়, আব্বু কথাটা শোনার পর আম্মুর উপর খুব রাগারাগি করার পরে নিষেধ করে দিল সবাইকে যেন আমাকে কেউ আর বাসার বাইরে না নিয়ে যায়।
আমাকে তাবিজ দিয়ে দিল হাতে বাঁধার জন্য। আম্মুকে বলে দিছিল যে তাবিজ যেন কখনো না খোলে। তো তারপরে রাসেল ভাই অনেক আর কোনো সমস্যা হয় নাই। তো একদিন আমার যে নানি, আমার আম্মুর আম্মু, ওনার বাসা ছিল হচ্ছে পাশের গ্রামে। তো একদিন বিকালের দিকে উনি আমাদের বাসায় আমার সাথে দেখা করার জন্য আসে, আমাকে দেখতে আসে। তো দেখে আসে, সবার সাথে কথা বলে বাসায় যেতে যেতে আমার নানির প্রায় একটু রাতই হয়ে যায়। গ্রামে তো, গ্রামে প্রায় 8টা-9টা অনেক রাত। তো ওই টাইমে উনি বাসায় যাচ্ছিল। তো উনি যখনই ওই গলি দিয়ে যাচ্ছিল, আপনার যখনই শিমুল গাছটা পার হয়েছে, তখনই উনি দেখে যে ওনার মনে হচ্ছিল যে পিছন থেকে হয়তোবা কেউ আসে। উনি সাথে সাথে হাইটে হেঁটে আসতেছে। তা গ্রামের মানুষ রাসেল ভাই, তো উনি বলল যে এই পিছনে কে রে? তো কোনো আওয়াজ আসে না। তো হঠাৎ দেখায় যে বাসের ঝাড়ের ভিতর থেকে মানে শন এরকম একটু সাউন্ড আসতেছে। তো নানি মনে করছে হয়তো বা কোনো জীবজন্তু হবে, সাপ হবে। তো নানি আবার সামনের দিকে হাঁটা শুরু করছে। তো যেই সামনের দিকে তাকায় হাঁটা শুরু করছে রাসেল ভাই, তখনই আমার নানির নাম ধরে পিছন থেকে ডাক দিচ্ছে একবার বাসের ঝাড়ের মধ্যে যে একটু এদিকে আয়। আর সোহাগ ওই ছোটবেলা থেকে ওর সাথে এটা আছে। হ্যাঁ, তো এটুকুই বলে, এর চেয়ে বেশি কিছু বলতে পারে না হুজুর। তারপরে বলে যে এটা আমি এটা কাজ করতে পারবো না, আমার একজন জানা আছে, আমি উনাকে যোগাযোগ করে আপনাদের জানাবো, এটা বলে চলে আসে। তো রাসেল ভাই, দিনকে দিন আমার অবস্থা এত খারাপ হয়ে যাচ্ছিল, মানে শুকায় যাচ্ছিলাম রাসেল ভাই। আমার পরীক্ষাও সামনে চলে আসতেছিল, আমি এত শুকায় যাচ্ছিলাম, মনে হচ্ছে আমি জন্ডিসের রোগী। আমাকে যেই বলতেছে যে তুমি দেখতে জন্ডিসের রোগীর মতো মনে হচ্ছে, চোখ লাল টকটকা রাসেল ভাই। তারপরে হুজুর ওই ওনার বন্ধুর সাথে আলোচনা করে। তো উনি একদিন বাসায় এসে বলে, বাসা আমি বন্ধ করে দিয়ে যাচ্ছি। তো আমার বাসার 4 সাইডে ওই পাতিলের মতো করে রাসেল ভাই, মাটির পাতিলের মধ্যে কি কি রেখে আমার আব্বুকে বলে এটা 4 সাইডে 4টা পুঁতে রাখবেন, কিন্তু সোহাগ যেন না দেখে। আমি যেন না দেখি, তো আমার আব্বু আমাকে না জানায়, আমি স্কুলে গেছিলাম। তো এর মধ্যে আব্বু 4 সাইডে 4টা পুঁতে রাখে। পুঁতে রাখার পরে রাসেল ভাই আমি আসি বাসায়। বাসায় আসার পর থেকে রাসেল ভাই আমি মানে নর্মাল, একেবারে নর্মাল, বাসার নর্মাল। কিন্তু তখন আবার শুরু হয়ে রাসেল ভাই যে আমি মানে নিজের মধ্যে একটা আসে না যে রাসেল ভাই আমি করতেছি, অটোমেটিক রাগ হয়ে যায়। বাড়িতে ঢুকলে রাগারাগি, বাড়ির বাইরে থেকে রাগায় খুব ছটফটানি, আমি বাড়ি যাবো না হ্যান তেন। এই বাড়িতে একদিন এরকম ছোটখাটো ঘটনা আগে আব্বু আম্মুর সাথে একদিন আমার খুব রাগারাগি। তো রাগারাগি আমি তখন বাসার বাইরে রাসেল ভাই। তো আমি তখন সবাই বলছে আমি পাগলের মতো হয়ে গেছিলাম, আমি উম্মাদের মতো চারি সাইডে ঘুরতেছি। বাড়ির সাইডে পাকা করা কিন্তু রাসেল ভাই, আমি ঘুরতে পাকা ফান ভাঙে এত খোঁড়া ঘুরছে যে ভিতর থেকে রাসেল ভাই একটা সাপ বাইর হয়ে, মাটির ভিতর একটা সামনে ঘুরতেছি, সাপ বাইর হয়ে আমার হাতের উপর যে চলে গেছে আমি খেয়াল করিনি রাসেল ভাই। আমার মনে হচ্ছিল যে আমার এটা করাই লাগবে রাসেল ভাই। আমি পরে মাটি টাটি খুঁড়ে আমাকে সবাই ধরি, মাথায় পানি টানি ঢালে আমি তারপরে খুঁড়ে একটা। তো আমরা প্রায় 17 জনের জামাত ছিলাম রাসেল ভাই। তো এই 17 জনের জামাত নিয়ে আমাদের পটুয়াখালী কলাপাড়া ইউনিয়ন, পটুয়াখালী কলাপাড়া যারা আছেন পটুয়াখালী তারা চিনবেন, পটুয়াখালী কলাপাড়া মসজিদে আমাদের জামাত হয়। আমাদের প্রথম জামাত হয় হচ্ছে আপনার ওই বয়লার মসজিদ, পটুয়াখালীতে ডিগ্রি কলেজের ওখানে বয়লার নামে একটা মসজিদ আছে, বয়লার মসজিদ বা কলেজ মসজিদ ওখানে। তো ওখানে আমাদের জামাত হয় রাসেল ভাই। আমি ওখানে যাই, 17 জনের জামাত আমি যাই। তো যাওয়ার পরে রাসেল ভাই তেমন কোনো ঝামেলা হয় না, কোনো ঝামেলাই হয় না। তো বয়লার মসজিদে যাওয়ার পরে আমরা ওখানে 3 দিন থাকি রাসেল ভাই। তারপরে আমরা একটা মসজিদে যাই, ওইটা হচ্ছে আপনার ওই কলাপাড়া একটা নদীর সাইডে, আধার মানিক নদীর নাম রাসেল ভাই, আধার মানিক নদীর নাম। তো ওই নদীতে একটা মসজিদ ছিল, ওখানে আমরা যাই রাসেল ভাই। আমি ওই আপনাদের গ্রুপে আমি ছবি পোস্ট করবো রাসেল ভাই, আমি মেলের সাথে আমি ছবিও পাঠিয়েছি রাসেল ভাই, দেখবেন। এই নদীর ধারে মসজিদটা ছিল রাসেল ভাই। তো একদিন রাত্রে কি হয়েছে, আমাদের আমির সাহেব যারা ছিল ওনারা বলে দিছিল যে খবরদার কেউ রাত্রে একা একা
বাইরে যাবা না, যাতে জামাতে আসলে আসলে অনেক সমস্যাই হয়, যাতে তোমরা কেউই বাইরে যাবা না, আর যদি যাইতে হয় আমাকে অথবা মানে আমির সাহেবকে অথবা অন্য সাথে আরেকজনকে নিয়ে যেন যাই। তো ওই রাসেল ভাই ওই মসজিদের একটা ঘটনা মানে কেমন ছিল যে বিস্তারিত বলে দিই। ওই মসজিদের যে ইস্তেঞ্জাখানা মানে ওয়াশরুম ছিল হচ্ছে আপনার মসজিদের থেকে একটু দূরে, মানে নদীর সাইডে, ওই সাইডে ছিল ইস্তেঞ্জাখানা। মানে ইস্তেঞ্জাখানা দুটা ছিল হচ্ছে আপনার অপর সাইডে, আর দুটা ছিল হচ্ছে অপর সাইডে পিছনের দিকে। তো আমরা পেশাব করতে যাই, তখন বাজে আনুমানিক 12টা 12:30। মসজিদে সবাই ঘুমাই গেছে, আমি আর আমার একজন বন্ধু, নাম হচ্ছে ইসমাইল নাম ছিল, ওর সর্বনাম ব্যবহার করলাম, ও নাম বলতে নিষেধ করছে, তো সর্বনাম ওর কথা বলে রাখ। এই মসজিদে প্রায় দিনজনিক আমার এমন সমস্যা হচ্ছিল। তো সবচেয়ে বেশি সমস্যা হয়ে যাচ্ছে রাসেল ভাই পটুয়াখালী কলাপাড়া আধার মানে নদীর উপর দিয়ে যে ব্রিজটা গেছে রাসেল ভাই, কুয়াকাটা যাইতে যে ব্রিজটা গেছে, ওই ব্রিজের পাশে মেডিকেল মসজিদ যাচ্ছিল। মেডিকেলের ভিতরে একটা ছোট মসজিদ ছিল, ওই মসজিদে আমাদের লাস্টের দিকে আমাদের একটা ওখানে 3 দিন থাকা দেওয়া পড়ে। ওই মসজিদে হচ্ছে সবচেয়ে ভয়ানক ঘটনাটা ঘটে রাসেল ভাই। আমরা যেদিন প্রথম দিন গেছি ওই মসজিদে একটা গোসল করা মানে 2টা পুকুর ছিল, একটা হচ্ছে আপনার পিছনের সাইডে, মেডিকেলের পিছনের সাইডে, আর একটা হচ্ছে মসজিদের একদম সামনে, গেটের সামনে মসজিদটা রাসেল ভাই। যারা পটুয়াখালী আছে তারা আছেন, যারা লিসেনার্স তারা বুঝবেন যে আমি কোথাকার কথা বলতেছি। তো রাসেল ভাই, তো প্রথম দিন আমরা গোসল করতে যাই পুকুরের অবস্থা কি আশেপাশে একদম ঝোড় জঙ্গল এই অবস্থা। তো গোসল করি রাসেল ভাই, ওই দিন সকাল থেকে আমার রাসেল ভাই অন্যরকম লাগতেছিল রাসেল ভাই, অন্যরকম লাগতেছিল। তো তারপর অন্যরকম লাগা বলতে রাসেল ভাই আমার মানে শরীরে আমার মনে হচ্ছে অতিরিক্ত ভার হয়ে আছে। আমার সাথে যে কথা বলছে আমি অটোমেটিক রেগে যাচ্ছি ওদের সাথে। আমার চোখ মুখ লাল টকটকা হয়েছিল, মনে হচ্ছে রাসেল ভাই চোখের মধ্যে রক্ত জমাট হয়েছে এরকম। তো ওই দিন আমাদের রান্না বান্না হয় হচ্ছে আপনার মাছ রান্না হয়, চিংড়ি, বড় বড় পটুয়াখালী চিংড়ি রান্না করে। তো আমার অনেক প্রিয় জিনিসপাতি রান্না করে। তো আমি ওই দিন দুপুরে খাওয়ার সময় আমার ঘটনা ঘটে যে আমি ওগুলা মাছটা আর খাই না। প্রথমে আমি খাই না, আমার মাছগুলো আমি সব অন্যজনে দিয়ে দিয়েছিলাম, আমি খাবো না, কিছু খাবো না, মানে গম্ভীর হয়ে বসেছিলাম রাসেল ভাই। গম্ভীর হয়ে বসে থাকার পরে দিনের বেলা যায়, ঘটনাটা ঘটে হচ্ছে আপনার রাসেল ভাই এই মাগরিবের পর থেকে জিনিসটা শুরু হয়। মাগরিবের বয়ান থাকে, বয়ান শেষ করে বয়ান করার পরে এশারের নামাজ পড়ি আমরা জামাতে পড়ার পরে খাওয়া দাওয়ার সময় আমি এত পরিমাণে রাগ হয়ে যায়, তালিম হচ্ছিল। তো তালিমের সময় রাসেল ভাই আমি মসজিদের মধ্যে বসেছিলাম, সবাই বলে যে রাসেল ভাই পানি দিচ্ছিলাম, তখন রাগ হয়ে গেছিল, আমি পানি দিচ্ছিলাম। তখন আমি একটু চেতনায় আছি রাসেল ভাই। তারপরে যে ওই মেয়েটি ভাই যে আমার ঘাড়ে হাত দিছে, আমি উনাক মানে এক হাত দিয়ে মুড়ায় মানে দূরে আউরি মারি উনাকে ফালাই দিছি, মানে অস্বাভাবিক, মানে এখানে ধাক্কা মারছে। উনি এত দূরে যায় পড়ছে রাসেল, একটা স্বাভাবিক মানুষ কখনো ধাক্কা দিলে এত দূরে যে মানুষ পড়বে না। তখন রাগে রাসেল আমি নিজের পাঞ্জাবি ছিল, পাঞ্জাবি এক হাতে ছিঁড়ে মানে শরীরে হাঁচড় মাচড় লাগে রক্ত, মানে পাঞ্জাবি ছিঁড়ে ছিল বুকে হাতের নখ লাগে রক্ত বেড়াই গেছে রাসেল ভাই। তো টাইনি সব ধরে রাখতে পারে না। পরে ওই মসজিদে মানে ওখানে একটা আবহাওয়া অধিদপ্তর ছিল রাসেল ভাই, বাংলাদেশে 2টা আছে, একটা পটুয়াখালীতে আর একটা হচ্ছে আপনার চিটাগাংয়ে। তো ওখানকার কিছু ইঞ্জিনিয়ার ছিল, হাফেজ। তো রাসেল ভাই ওনারা আসে মসজিদে আমাদের আপ্যায়নের জন্য আসার কথা ছিল। তো ওনারা এসে দেখে এই অবস্থা, আচ্ছা ওনারা বসায় মসজিদ আমাকে সব টাইনে বসে কোরআন তেলাওয়াত করে, আমাকে ধরে প্রায় মানে বাইরে রাখার মতো অবস্থা। তো তারপরে আমি আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছিলাম ভাই। পরে একসময় আমি অজ্ঞান হয়ে ঘুমাই যাই রাসেল ভাই। তো আমার জ্ঞান আসে প্রায় তখন রাত বাজে মানে 1টা থেকে 2টা এরকম আসবে। আমি যখন উঠি তখন দেখি যে অনেক সময় আমরা কিন্তু এশারের জামাত নিয়ম হচ্ছে এশারে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমাই যাই, কিন্তু আসলে ওই দিন আর কেউ ঘুমাই নেই রাসেল ভাই। ওই দিন সবাই দেখছি আমার আশেপাশে কোরআন শরীফ পড়তেছে, তালিম করতেছে, আমার পাশে সব সাথী ভাইরা বসে কোরআন তেলাওয়াত করতেছে। তা আমি চোখ খুলে বলি যে কি হয়েছে, আমি উঠতে পারছি না, আমার গা তো খুব ব্যথা।
তো একজন দিকে আমার হাত পা টিপি দিচ্ছে, ব্যথার জন্য টিপি দিল। কিন্তু ওই দিন দিকে আমার দিকে ভয় পেয়ে আমার সব সাথী ভাইয়েরা যারা ইয়াং ছেলেরা ছিল ওরা দূরে দূরে বসে আছে, পাশে আসতেছে না। তো এই ঘটনা ঘটার পর থেকে বলছে যে আমার আব্বু ফোন দিছে, আব্বু বলে দেখেন তো তাবিজ আছে নাকি। পরে দেখে যে তাবিজ নাই। পরে আমার আব্বু ঈশ্বরদী থেকে যায়, ওই তোমার আমাকে একটা তাবিজ দিয়ে আসার কথা বলে চলে রাসেল ভাই কথা বলতে। আমার আব্বু আমার আম্মু আমার